আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ওয়েব ডেভেলপমেন্টের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। এখন ওয়েব ডেভেলপমেন্ট বলতে এখন আমরা বলে থাকি এই সাবজেক্টে আপনাদের থিওরিক্যাল কোনো পার্ট নাই, শুধু প্র্যাকটিক্যাল পার্ট আছে। এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। শুধু প্র্যাকটিক্যাল পার্ট আছে আপনাদের। প্র্যাকটিক্যাল পার্টের মধ্যে এখন সূচিপত্রে আমরা কি দেখতে পাচ্ছি, মোট 6টা অধ্যায় আছে এখানে। প্রথম অধ্যায়ের নাম ওয়েব টেকনোলজি এবং ইন্ডাস্ট্রির প্রয়োজনীয়তা। ইউআই ইউএক্স থেকে মার্কআপ ল্যাঙ্গুয়েজে রূপান্তর, ফ্রেমওয়ার্ক দিয়ে রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি, ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সিএমএস ব্যবহার করে ডাইনামিক ওয়েবসাইট তৈরি, ওয়েবসাইটকে কার্যোপযোগী করা। যেহেতু আপনাদের আগেও প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা হয়েছে, সেই হিসেবে বলা যায় আপনাদের মৌখিক পরীক্ষার প্রতি জোর বেশি দেওয়া হবে। তাই আমরা মৌখিকের দিকে বেশি জোর দিব এবং এখান থেকে কি আছে এগুলো দেখব। অধ্যায়ে কি আছে, ওয়েব টেকনোলজি এবং ইন্ডাস্ট্রির প্রয়োজনীয়তা। ওয়েব টেকনোলজি ব্যাখ্যাটা দিছে। ওয়েব টেকনোলজি আসলে কি? ওয়েব টেকনোলজি বলতে এমন একটি টেকনোলজিকে বোঝায় যার মাধ্যমে কম্পিউটারগুলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং মাল্টিমিডিয়া প্যাকেজগুলো ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করে। এটি মূলত হোস্ট করা ওয়েবসাইটের তথ্যগুলোর সাথে যোগাযোগ করার একটি উপায়। সাধারণত 3 ধরনের ডেভেলপার রয়েছে যারা ওয়েবসাইট প্রথমে ডিজাইন এবং পরবর্তীতে ডেভেলপ করে থাকে। এগুলো কি কি? ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপার। ফ্রন্ট এন্ড ডেভেলপার হচ্ছে যারা আমরা কোনো ওয়েবসাইটে ঢোকার সময় যখন দেখে থাকি, যে ওয়েবসাইট ঢোকার সাথে সাথে যে আমাদের চোখে যেটা পড়ে সেটাই হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপারদের কাজ। তো আর ব্যাক এন্ড ডেভেলপার হচ্ছে ওয়েবসাইটের পিছনে যারা কাজ করে, ওদেরকে আমরা দেখে থাকি না, সে সে যেসব কাজ করে থাকে ওয়েবসাইটের পিছনে, সেগুলো হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপারের কাজ। আর ফুল স্ট্যাক ডেভেলপার হচ্ছে যারা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটোই নিয়ে কাজ করে, তারা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। তা আমি এখানে পড়ে থাকি, ফ্রন্ট এন্ড হলো কোনো ওয়েবসাইট গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যা যে অংশটি ব্যবহারকারী দেখতে পায়, যেটা আমি বলছি। আর এটা ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার জন্য কি কি শেখা লাগে? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি ল্যাঙ্গুয়েজের সাহায্যে কোনো ওয়েবসাইটকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ডেভেলপ করা, যার মাধ্যমে ব্যবহারকারী ওয়েবসাইট দেখতে পারে। আর ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হলো ওয়েবসাইটের ভিতরের অদৃশ্যমান বিষয় বা সার্ভার নিয়ে কাজ করা। স্ট্যাটিক ওয়েব পেজ বা ইউজার ইন্টারফেসকে ডাইনামিক ওয়েব পেজে রূপান্তর করাই হলো ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট। আর ব্যাক এন্ড ওয়েব ডেভেলপের প্রয়োজনীয় দক্ষতা কি কি লাগে? ডাইনামিক ওয়েব পেজ তৈরির কলা কৌশল সম্পর্ক গভীর জ্ঞান থাকতে হবে। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ যেমন PHP, পাইথন, ASP.NET ইত্যাদি সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে। রিলেশনাল ডাটাবেস সম্পর্কে দক্ষতা থাকতে হবে, কারণ এটা একটা আমরা ডাটাবেস পড়ার সময় পড়ছিলাম, ডাটাবেস সবকিছু তথ্য সংরক্ষিত করে রাখে। তো ওয়েবসাইটের ক্ষেত্রেও এমন রিলেশনাল ডাটাবেস সম্পর্কে দক্ষতা থাকতে হবে। SQL, NoSQL, MySQL, MongoDB ইত্যাদি। তারপর ফুল স্ট্যাক ডেভেলপার। ফুল স্ট্যাক ডেভেলপার হচ্ছে যে ব্যক্তি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড উভয় ডেভেলপমেন্টের কাজ করে থাকে, তাকে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বলে। একজন ওয়েব ডেভেলপার করণীয় বিষয়গুলো নিম্নরূপ। একজন ওয়েব ডেভেলপার করণীয় বিষয়গুলো নিম্নরূপ হলো: প্রোগ্রামিং করা, ওয়েব ডিজাইনের সাথে আলোচনা করে পরিকল্পনা করা, ওয়েবসাইট ডিজাইন করা, ওয়েবসাইট পরীক্ষা করা, ওয়েবসাইট পরীক্ষা, ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ করা, ডাটাবেস ম্যানেজমেন্ট করা, সিকিউরিটি প্রদান করা। এগুলো হচ্ছে কর্মক্ষেত্রে সুযোগ নিয়ে কথা বলছে, মানে একজন ওয়েব ডেভেলপার কি কি সুযোগ পেতে পারে কর্মক্ষেত্রে, এইটা নিয়ে কথা বলছে। তারপর চাহিদা অনুযায়ী কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়্যার সেট আপ করা। এটা হচ্ছে সেট আপ কিভাবে করে? একজন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য বিভিন্ন সফটওয়্যার সেট আপ করতে হবে। অপারেটিং সিস্টেম নির্ধারণ করা, কোড এডিটর বা আইডি নির্ধারণ করা, তার বিভিন্ন ধরনের ব্রাউজার ইনস্টল করা, গুগল ক্রোম, তারপর ভার্সন কন্ট্রোল সফটওয়্যার নির্ধারণ করা, গিট। এখন আমার এই ল্যাপটপ হচ্ছে উইন্ডোজ একটা ল্যাপটপ। আর কোড এডিটর বা আইডি হচ্ছে যেখানে আমি কোডগুলো লিখে আমি ওয়েবসাইটটা ক্রিয়েট করব।
বিভিন্ন জায়গায় করতে পারে, ভিজুয়াল স্টুডিও করে অ্যাটমে করে, আমি সাধারণত ভিজুয়াল স্টুডিওতে করি, বেশিরভাগ ভিজুয়াল স্টুডিওতেই করে সবাই। তারপর ব্রাউজার ইনস্টল করা হচ্ছে ব্রাউজারে শো করানোর জন্য, ওই যে আমি যে কোডটা লিখছি ওয়েবসাইট বানানোর সময়, সে শো করানোর জন্য ব্রাউজারে দেখানোর জন্য ব্রাউজার ইনস্টল করতে বলছে, গুগল ক্রোম, এজ, এগুলা, ফায়ারফক্স। তারপর ভার্সন কন্ট্রোল, সফটওয়্যার নির্ধারণ, গিট, এগুলা একটু হায়ার লেভেলের কথা। গিট হচ্ছে যে মানে আমি কিছু, আমার অনেকগুলো ফাইল, অনেক কিছু কোডের ফাইল বাইরে থেকে ইনস্টল, ডাউনলোড করতে হয়, এগুলো গিটের মাধ্যমে করা হয় সাধারণত। এখানে গিট কিভাবে ইনস্টল করে এটা দেখাইছে। তো জ্যাম্পের ব্যাপারে বলছে, জ্যাম্প হচ্ছে ডাটাবেসের বিষয়টা, মানে আমি যে ওয়েবসাইটটা বানাবো, ওয়েবসাইটের যে ডাটাবেসের বিষয়টা থাকবে, সে জ্যাম্পের মাধ্যমে আমরা ক্রিয়েট করব, জ্যাম্পে ইউজ করে ক্রিয়েট করতে হয়। তো আমরা যদি এখানে মৌখিক পরীক্ষার কথা আসি, ওয়েবসাইট কি বললেও কি বলবেন, ওয়েবসাইট হলো পরস্পর সংযুক্ত কতগুলো ওয়েব পেজের সমষ্টি, যেখানে মাল্টিমিডিয়া কন্টেন্ট যেমন টেক্সট, ছবি, অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি থাকে, যা কোনো ডোমেইনের মাধ্যমে ওয়েব সার্ভার হোস্টিং করা থাকে এবং যে কেউ তা দেখতে পারে। ওয়েব টেকনোলজি কি? ওয়েব টেকনোলজি বলতে এমন একটি টেকনোলজি বোঝায় যার মাধ্যমে কম্পিউটারগুলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং মাল্টিমিডিয়া প্যাকেজগুলোকে ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করে। এটি মূলত হোস্ট করা ওয়েবসাইটের তথ্যগুলোর সাথে যোগাযোগ করার একটি উপায়। ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড বলতে কি বোঝায়, যেটা একটু আগে আমরা বলছি, ফ্রন্ট এন্ড মানে যা ইউজার দেখতে পারে, আর ব্যাক এন্ড হচ্ছে যে ওয়েবসাইটের পিছনে কাজ করে থাকে অদৃশ্যভাবে। তারপর ফুল স্ট্যাক ডেভেলপার কাকে বলে? যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটো নিয়ে কাজ করে থাকে তাকে ফুল স্ট্যাক ডেভেলপার বলে। W3C মানে কি? W3C হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টাম কনসোর্টাম, যা 1994 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উদ্ভাবক টিম বার্নার্স-লি দ্বারা প্রতিষ্ঠিত। এটি ওয়েব প্রযুক্তির আন্তর্জাতিক মানে একটি নীতি প্রদান করে। ইউআরএল কি? ইউআরএল পুনরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। কোনো একটি নির্দিষ্ট নেটওয়ার্কে বা ওয়েবসাইট প্রবেশ করার জন্য একটি অ্যাড্রেস ব্যবহার করা হয়। এই অ্যাড্রেস বা ওয়েব অ্যাড্রেসকে ইউআরএল বলে। একজন একটা বাসায় চিঠি পাঠানোর জন্য ওই বাসার ঠিকানা যেমন লাগে, তেমনি ওয়েবসাইটে আমি প্রবেশ করার জন্য ওয়েবসাইটের ঠিকানা লাগে। এই ওয়েবসাইট ঠিকানাটা হচ্ছে ইউআরএল। ইউআই ইউএক্স থেকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ রূপান্তর। ইউআই ইউএক্স কি? একটি ওয়েবসাইট তৈরির পরিকল্পনার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি আসে তা হলো কোনো সফটওয়্যার ব্যবহার করে ওয়েবসাইটটি ডিজাইন করব। ইউআইএক্স ডিজাইনের জন্য জনপ্রিয় সফটওয়্যারগুলো কি? ফিগমা, তারপর অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি এক্সডি, অ্যাডোবি ফটোশপ সিসি, এই তিনটা। মানে কি বলতাম, একটা ব্লু প্রিন্ট বলা যায়। আমি যে এভাবে ওয়েবসাইটটা ক্রিয়েট করব, সেটা ব্লু প্রিন্টটা কোথায় দেখা যায়? এইসব ফিগমা, অ্যাডোবি ফটোশপ, এখানে। মানে ওইটার ধার দেখে, ওটাকে দেখে আমি ওয়েবসাইটটা বানাবো। একটা ছবি এরই বলা যায়, ব্লু প্রিন্ট বলা যায়। ওই ব্লু প্রিন্টটা দেখে আমি ওইরকম ভাবে ওয়েবসাইটটা ডিজাইন করব। এটা হচ্ছে ইউএক্স ডিজাইনের কৌশল। এখানে আমরা ফিগমা সফটওয়্যার দিয়ে কিভাবে ইউএক্স ডিজাইন করতে হয় তা শিখবো। এখানে ফিগমা নিয়ে কথা বলছে। ফিগমা নিয়ে অনেক কিছু আছে, ফিগমা তো থাকে এরকম সাধারণত। আমি যদি উদাহরণ দিই এখানে, দাঁড়ান, ফিগমা আমি যদি আসি, আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি।
সেটা আসুক, দেখবো আমরা। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফিগমার উদাহরণ। এখানে এগুলো হচ্ছে একটা ব্লু প্রিন্টের কথা বলছে। তা আমি যদি এটা ধরি, একটু টাইম লাগে, যেহেতু অনেক বিশাল ওয়েবসাইট, তো ভিতরে অনেক কিছু জমা থাকে, ডাটা জমা থাকে বলে এটা একটু টাইম লাগে। আচ্ছা, আমরা আসি, এটা দেখাবো। তো ফিগমাতে প্রবেশ করছে, ফিগমাতে প্রবেশ করে কোনো একটা ইয়াতে স্টার্ট করছে। কিভাবে ফিগমাতে প্রবেশ করে এটা একটা দিছে, উদাহরণ দিছে। এরা সাইন আপ করতে হয়, এটা সাইন আপ করলে হ্যাঁ, এটা লোড হচ্ছে। আচ্ছা, আসো। হ্যাঁ, এখন ফিগমার বিষয়টা এখানে বলছে। নতুন করে গেলে তো এরকম দেখাইতো। হ্যাঁ, যেমন এখানে এটা একটা ব্লু প্রিন্ট, যেমন এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ব্লু প্রিন্ট। একটা ওয়েবসাইটে কেমন থাকবে এটা এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ব্লু প্রিন্ট। প্রথমে একটা ন্যাপবার থাকবে, যেমন এখানে, তারপর লোগো থাকবে। এটা কিন্তু কোনো ওয়েবসাইট না, এটা ওয়েবসাইট ব্লুপ্রিন্ট। মানে এইভাবে আমি ওয়েবসাইটটা ক্রিয়েট করব, এটা হচ্ছে উদাহরণ দিছে। এখানে একটা লাইট মোড, ডার্ক মোড থাকবে, তারপর সাইন ইন সাইন আপের একটা বাটন থাকবে, একটা ন্যাপবার থাকবে, তারপর এখানে একটা স্লাইডার থাকবে। এখানে কতগুলো ফিচার থাকবে। মানে এটা যেহেতু এটা একটা মোবাইল, ম্যানেজ অল ইউর মানি ইন ওয়ান অ্যাপ, একটা অ্যাপ নিয়ে একটা দিছে, ওয়েবসাইট নিয়ে। তো ওই অ্যাপের ফিচার দিছে, ওই অ্যাপে কি আছে, তারপর হাউ ডাজ ইট ওয়ার্ক, এরকম একটা ফিচার আছে। মেক ইউর ইজি মানি, এরকম করে আমাকেও এরকম টাইপের একটা ওয়েবসাইট বানাতে হবে, এরকম করে দেখানোর জন্য। এটা আমি ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বলছি, ওয়েব ডিজাইনের সময় এরকম দেখাতে হবে। কিন্তু আবার যখন আমি ওয়েব ডেভেলপমেন্টের কথা আসবো, এই জিনিসটা ডিজাইন করা থাকবে ঠিকই, কিন্তু যখন কোনো মানুষ রিভিউ দিবে তখন এইটা এই ফিচারটা আসবে। রিভিউ না দিয়ে তো আসবে না। এটা হচ্ছে ডেভেলপমেন্টের বিষয়। ডিজাইনের বিষয় হচ্ছে এটা এরকম করে দেখাবে, যখন কেউ রিভিউ দিবে তখন এরকম করে দেখাবে দেয়, এর আগে কেউ কিছু দেখাবে না। তো আমরা এই জিনিসটা এখানে আনলাম। ফিগমাতে এই জিনিসটাই করে, মানে কোনটাতে কি কত দৈর্ঘ্য, কত প্রস্থ, মানে এগুলা ফিগমার মাধ্যমে জানা যায়, বা ফটোশপের মাধ্যমেও জানা যায়। এখানে এরা এরকম বলছে। যেমন আমি যদি এইটা এখানে ক্লিক করি, আমি যখন এখানে এখানে ক্লিক করছি, এখানে এখানে লেআউট গুলো বলে দিছে। এটা উইডথ হবে এত, হাইট হবে এত, টপ লেফট, এরকম এরকম কোড গুলো বলে দিছে। এটা হচ্ছে বিষয়টা এরকম। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটার উইডথ হচ্ছে এত, এত, এরকম এগুলো বলে দেওয়ার কারণ কি, যেন আমি ওয়েব ডিজাইন যখন করব তখন আমি যেন এগুলো দিতে পারি, ইয়া মানগুলো যেন আমি এখান থেকে দেখে দিতে পারি, এরকম হবে উইডথ এবং হাইট। এই কারণে আমরা ফিগমা ইউজ করে থাকি। এই যেমন এই ওয়েবসাইটে একটি কন্ট্যাক্ট পেজ ডিজাইন করব যা দেখতে নিচের মতো, এরকম একটা পেজ ক্রিয়েট করতে হবে এটার মতো দেখতে। তো এরকম আমরা প্রত্যেকটা দেখে দেখে করতে হয়, যারা ওয়েব ডিজাইন তারা এইভাবে দেখে দেখে করতে হয়। এখানে কোডগুলা দিয়েছে কিভাবে করে, পুরো একটা কোড দিয়েছে এখানে। আমি মৌখিক পরীক্ষা আসতেছি, কি কি মৌখিক ধরবে এখান থেকে।
আচ্ছা, এখন মৌখিক আসলাম। মৌখিক এখান থেকে কি জিজ্ঞেস করতে পারে, ইউআই ও ইউএক্স ডিজাইন কি? এটা প্রথম প্রশ্ন। ইউআই ডিজাইন, ইউআই এর পূর্ণরূপ হচ্ছে ইউজার ইন্টারফেস। বিভিন্ন ধরনের ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন বা ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহারকারী যে ডিজাইন দেখতে পায় সেটি হলো ইউজার ইন্টারফেস। মানে আমরা যে ঢুকে যেটা দেখতেছি, মানে আমরা যখন কোনো ওয়েবসাইট ঢুকে এই যেগুলো দেখতেছি আমরা, এটা হচ্ছে ইউজার ইন্টারফেসের অন্তর্ভুক্ত। আর ইউএক্স কি? আচ্ছা, আর অন্যভাবে বলা যায় কোনো একটি প্রোডাক্ট বা ডিজিটাল প্রোডাক্ট দেখতে কতটা সুন্দর ও আকর্ষণীয় হবে তা বাস্তবের প্রেজেন্টেশনই হলো ইউআই ডিজাইন। আর ইউএক্স ডিজাইন কি? ইউএক্স শব্দের অর্থ হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স বা ব্যবহারকারীর অভিজ্ঞতা। যখন কোনো প্রোডাক্ট, সার্ভিস বা সিস্টেমকে করার সময় ডেভেলপার ব্যবহারকারীর চাহিদাকে প্রাধান্য দেয়, অর্থাৎ ব্যবহারকারী তার গন্তব্য সবচেয়ে সহজ ও সুন্দরভাবে পৌঁছাতে পারে, তাকে ইউএক্স ডিজাইন বলে। ইউআই হচ্ছে দেখতে কতটা সুন্দর, আর ইউএক্স হচ্ছে যে ব্যবহার করতে কতটা কমফোর্টেবল ফিল করি আমরা। আমি যদি দারাজের উদাহরণ দিই, আমরা যদি দারাজে ওয়েবসাইট যাই, কোনো একটা প্রোডাক্ট যখন আমরা খুঁজি, এই যেমন ল্যাপটপ খুঁজতেছি, আমরা ল্যাপটপে যখন যাই, আমাকে আমাকে যদি ল্যাপটপের বদলে মোবাইল ফোনে নিয়ে যায়, তাহলে আমার ব্যবহার অভিজ্ঞতাটা কেমন হবে? খারাপ হবে, কারণ আমি চাচ্ছি ল্যাপটপ, আমাকে নিয়ে যাচ্ছে মোবাইলে। এটা হচ্ছে ইউএক্স ডিজাইনের বিষয়টা। আর ইউআই ডিজাইন তো যেটা দেখতে সুন্দর, বিষয়টা এমনই। মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি? যে প্রক্রিয়া বা ভাষা ব্যবহার করে কম্পিউটার কোনো ডকুমেন্টকে মানুষের গঠনযোগ্য করে পঠনযোগ্য করে অনলাইন বা ওয়েব প্ল্যাটফর্মে উপস্থাপন করে, তাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে। এইচটিএমএল কিন্তু একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটার পূর্ণরূপ। এটি মূলত মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এইচটিএমএল এর মার্কআপ ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজের বেসিক স্ট্রাকচার বা কাঠামো তৈরি করা যায়। আমি যদি এখানে কোনো উদাহরণ দিই, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজের উদাহরণ। এটা এটা কি রাখছি, index.html। আর এটার কাজ কি? একটা লগ ইন বার প্রয়োগ করা। এখানে ইউজার নেম আছে, এখানে পাসওয়ার্ড আছে, এখানে সাবমিট বাটন আছে। এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করেছি আমি। এটা হচ্ছে এটার উদাহরণ। XML কি? XML, আমি যদি যেটা কথা বলতেছি এখন, এটা যদি আমি মার্কআপ ল্যাঙ্গুয়েজটা দেখাই, HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজ দেখাই ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে, যেহেতু ওখানে সব কোড লিখতে হয়। এটা হচ্ছে এটার কোড। আমরা যে এটা দেখেছি, লগ ইন পেজ, ইউজার নেম, পাসওয়ার্ড বসাতে হবে, সাবমিট করতে হবে, আবার যদি আমার কোনো থাকে, অ্যাকাউন্ট থাকে, সাইন আপ করতে হবে। এটার কোড হচ্ছে যে এটা। কোথায় গেল? হ্যাঁ, এটা এই বডির মধ্যেই ওগুলা করতে হয়। এটা হচ্ছে বডি ট্যাগ, এটা হেড ট্যাগ। বডি ট্যাগের ভিতরে এগুলো করতে হয়, লগ ইন, তারপর হচ্ছে ওই ইউজার নেম, পাসওয়ার্ড বসানো, তারপর যে বাটনটা, এটা সাবমিট বাটন, ওটা তাহলে একটা বাটন ট্যাগের মধ্যে করতে, এগুলোকে ট্যাগ বলে। বাটন, তারপর স্ল্যাশ বাটন, তারপর বডি, স্ল্যাশ বডি, HTML, এগুলোকে এক একটা ট্যাগ বলে এগুলোকে। এটাই হচ্ছে উদাহরণ এটার। তারপর XML কি? XML হলো এক্সটেন্সিভ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি HTML মতো মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তবে এর কাজ ভিন্ন। এটির সাহায্যে ডাটাকে বর্ণনা করা হয়। HTML ট্যাগ নির্দিষ্ট হয়ে থাকে, তবে এখানে ইচ্ছামতো ট্যাগ বা এলিমেন্ট তৈরি করা যায়। ট্যাগের কাজ কি? ট্যাগের কাজ হলো ব্রাউজারকে নির্দেশনা দেয়া যায়। এই যেটা আমি বলছি এখন ট্যাগের কথাটা। ট্যাগের কাজ হলো ব্রাউজারকে নির্দেশনা দেয়া যে তার ভিতরে থাকা কন্টেন্ট কিভাবে প্রদর্শন হবে। যেমন H1 মানে হচ্ছে হেডিং ট্যাগ। এটা H1 ট্যাগ ব্যবহার করে ব্রাউজার বুঝতে পারে এখানে বড় ফন্টের শিরোনাম তৈরি করার কাজ হচ্ছে। যেমন এখানে আমি H2 ট্যাগ ব্যবহার করছি, H2 ট্যাগ ব্যবহার করার কারণে এখানে এইভাবে দেখাইছে। আমি যদি এটাকে H1 ব্যবহার করতাম, H2 না দিয়ে H1 দিতাম, তাহলে এখানে শো করতো, একটু বড় করে শো করতো। কিন্তু এটা এখানে এরকম দেখাচ্ছে কেন? আমি কারণ এখানে সিএস এর কিছু কাজ করছি, সিএসএস এর কাজ করছি বলে এটা চেঞ্জ হয়ে গেছে। সিএসএস এর কাজ করছি বলে এটা চেঞ্জ, কিন্তু একটু বড় হয়েছে এখানে, দেখছেন? আমি যদি আবার পড়ি তাহলে আবার এটা এরকম হয়ে যাবে। H2 ট্যাগের কাজ হচ্ছে এটা।
তো এটা হচ্ছে এটা HTML এর কয় ধরনের ট্যাগ আছে? HTML এর দুই ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ আর একটা হচ্ছে ডাবল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ আর ডাবল ট্যাগের বিষয়টা হচ্ছে এখানে আমরা যে এখানে h2 ট্যাগ দিচ্ছি এটা একটা ডাবল ট্যাগ, কারণ এখানে h2 লাস্টে h2 দিলাম স্ল্যাশ দিই, এটাকে শুরু বলে, এটাকে শেষ ট্যাগ বলে, একটা স্ল্যাশ দিয়ে শেষ করলাম আমি। বডিরও সেম, বডি শেষ হয়ে গেছে, HTML শুরু হয়েছে শেষ হয়েছে, যা শুরু এবং শেষ হয়েছে সেটাকে ডাবল ট্যাগ বলে। আর সিঙ্গেল ট্যাগ হচ্ছে আসলে এখানে সিঙ্গেল ট্যাগ মনে দেখার বিষয় নাই, কিন্তু একটা দিতে পারি, যেমন এখানে দেখতে কেমন এরকম দেখাচ্ছে না? এখানে আমি যদি একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি, হ্যালো হ্যালো দিলাম, দেখাচ্ছে এখানে, এটা আসলে কালো দেখাচ্ছে, এটা স্টাইলটা যদি চেঞ্জ করি তাহলে ভালো হবে, কালার হোয়াইট। হ্যাঁ, এখানে একটা আমি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করছি, এটা হচ্ছে হ্যালো। তো আমি যদি এখানে একটা আমি দিই, আমি এরপরে যদি কিছু লিখি, আমি হ্যালো আই এম এ স্টুডেন্ট, এখন এই লেখাটা পাশাপাশি আসবে, ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি এই লেখাটা হ্যালোর পর একটা আই এম এ স্টুডেন্ট আবার নতুন করে নিচে লাইন আসো, কিন্তু এটা আসবে কেমনে? এটা আসার জন্য আমি কি করব, এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করব। ব্রেক ট্যাগের কাজ হচ্ছে ভেঙে ফেলা, এটা একটা সিঙ্গেল ট্যাগের কাজ। তা আমি যদি এটা দিই, দেখছেন একটু আগে এটা পাশে ছিল, কিন্তু আমি যখন ব্রেক ট্যাগ ইউজ করছি আই এম এ স্টুডেন্ট এটা নিচে আসি গেছে, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগের কাজ। আশা করি বোঝা গেছে। ইউআই ও ইউএক্স ডিজাইনের বিবেচ্য বিষয়সমূহ কি কি? ইউআই এর বিবেচ্য বিষয়সমূহ হচ্ছে ভিজুয়াল ডিজাইন, কালার, গ্রাফিক ডিজাইন, তারপর লেআউটস, তারপর টাইপোগ্রাফি। আর ইউএক্স এর বিশেষ বিষয় হচ্ছে ইন্টারাকশন ডিজাইন, তারপর ওয়্যার ফ্রেমস এন্ড প্রোটোটাইপস, ইনফরমেশন আর্কিটেক্ট, ইউজার রিসার্চ, সিনারিওস। এগুলো হচ্ছে বিবেচ্য বিষয়। এটা হচ্ছে আরেকটা অধ্যায়, ফ্রেমওয়ার্ক দিয়ে রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করা। আর রেসপন্সিভ মানেটা কি? রেসপন্সিভ মানে হচ্ছে আমরা কোনো ওয়েবসাইট যখন দেখি, যেমন আমি দারাজের কথা বলি, তাহলে হয়তো সোজা হবে এই বিষয়টা বুঝতে। হ্যাঁ, এখন দেখেন দারাজের বিষয় এখন কিভাবে দেখাচ্ছে, আমি যখন ল্যাপটপে দেখতেছি এভাবে, এখানে একটা সার্চ বার দেখাচ্ছে, উপর একটা মেনু দেখাচ্ছে, তারপর লগ ইন সাইন আপ, তারপর এখানে একটা লোগো দেখাচ্ছে। আমি যদি এটার করি, এটা যদি আমি ল্যাপটপ থেকে এটার ডিভাইস যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে দেখেন কিরকম দেখাবে। এটা আমি চেঞ্জ করেছি, এটা এখন কিরে দারাজ এটা করে নাই, দাঁড়ান, দারাজে উদাহরণ না দিই আরেকটা দিই, অ্যামাজন দিত। আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, আসছে না কেন? আচ্ছা, ক্যাপচা ইউজ করছে, HGPJLR। হ্যাঁ, এখন আমি যদি এটা করি, এটা তো ল্যাপটপের ডেস্কটপ ভিউ, এটা যদি আমি কি বলে মোবাইল ভিউ করি, হ্যাঁ এখন দেখেন, দেখছেন এই জিনিসটা তখন ছিল না,
এখানে বাম দিকে একটা ইয়া দেখেন, 3টা লাইনওয়ালা একটা ইয়া আছে, মেনু আছে। কেমনে আছে এটা? আমি যখন ডিভাইসটা যখন ছোট করছি, তো এটা মোবাইল ভিউ হয়ে গেছে। আমি যদি এটা ল্যাপটপ ভিউ রাখি, তাহলে কি রে, যে ওয়েবসাইট ঢুকছে সেই ওয়েবসাইটে হচ্ছে না। আজব কাহিনী। আমি আপনাদেরকে সহজভাবে বুঝাচ্ছি। কোনো ওয়েবসাইট আছে ল্যাপটপে দেখতে একরকম, মোবাইলে দেখতে আরেক রকম। এইটাই হচ্ছে মেইন বিষয়। ওটাকে রেসপন্সিভ বলে। মানে ডিভাইস ভেদে ওয়েবসাইটটা দেখতে এক এক রকম লাগে। ওই এক এক রকম লাগার বিষয়টাই হচ্ছে রেসপন্সিভ। মানে ওয়েবসাইটটা বড় দেখাবে ল্যাপটপে, ছোট করে দেখাবে মোবাইলে। এটাকে রেসপন্সিভ বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে দেখি। ওয়েবসাইট তৈরির উদ্দেশ্য সহজে অ্যাক্সেস করুন। ওয়েবসাইট যাদের তৈরি করা হচ্ছে তাদের চাহিদা পূরণ হচ্ছে কিনা। আচ্ছা, ডিজাইন আকর্ষণীয় করা, অযথা কন্টেন্ট বা বহু কালারের সমাবেশ না করা, ওয়েবসাইট রেসপন্সিভ হচ্ছে কিনা তা যাচাই করা। রেসপন্সিভিটি একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ওয়েবসাইট ক্রিয়েট করার সময়। তো স্টাইল যুক্ত করা, এইমাত্র আমি যে কাজটা করছি, স্টাইল শিট ডট সিএসএস। আচ্ছা, এটা সিএসএস এর কাজ। সিএসএস এর কাজ কি? এখানে স্টাইল ডট সিএসএস দেখছেন, এটা হচ্ছে সিএসএস এর কাজ। আমি যদি এটা এখানে দেখাই, এই ওয়েবসাইটের স্টাইলটা আমি করছি সিএসএস এর মাধ্যমে। কি সিএসএস? এখানে এটা হচ্ছে সিএসএস এর কাজ। এটা হচ্ছে সব সিএসএস এর কাজ। এখানে কালার দেওয়া, কিভাবে বড় ছোট হবে নাকি এই বিষয়টা করা, এটা হচ্ছে সিএসএস এর কাজ। আর আমি ওইটার লিঙ্কটা করছি কেমনে? এখানে স্টাইল লিঙ্কের ট্যাগের ভিতর href এর ভিতর স্টাইল ডট সিএসএস। আমার যেহেতু ফাইলের নাম স্টাইল ডট সিএসএস, এখানে স্টাইল ডট সিএসএস। এখানেও এটা বলছে কিভাবে করবো, ওই লিঙ্কটা কিভাবে করবো এটার উদাহরণ দিচ্ছে এখানে, সিএসএস এর লিঙ্কটা, আর কিছু না। আচ্ছা, একটা সিএসএস দিছে যেটা আমি মাত্র দেখাইলাম। এটার মতো আরো বড় বাজেটের ক্ষেত্রে সিএসএস বড় হয়। এই সিএসএস ফাইলটা তো অনেক বড় দেখি। শেষই হচ্ছে না। যেখানে একটা জিনিস আমি বুঝে দিই আপনাদেরকে, শুরুতে বোঝানো উচিত ছিল আসলে। এগুলো হচ্ছে ধরা। আমি যে কোনো কিছু কোনটার স্টাইল চেঞ্জ করতেছি সেটাকে ধরার জন্য এইভাবে ধরতে হয়। কন্ট্যাক্ট ইনপুট এখানে একটা হ্যাশট্যাগ মানে আইডি ব্যবহার করছে, এই কারণে কন্ট্যাক্ট ইনপুট এখানে সবগুলো আইডি ব্যবহার করছে। এই যেমন এখানে এই জিনিসটা দেখেন, বডি যেই মাত্র বডি একটা HTML ট্যাগ না, বডির ভিতর ওভারফ্লো এক্স হিডেন, এটা একটা ট্যাগ ইউজ করছে, কিন্তু কাজটা করবো কোথায়? বডি ট্যাগের ভিতর। তারপর এক একটা ট্যাগের কাজ এক এক রকম। আমি যেমন এখানে কি ব্যবহার করছি, আমি এখানে বডির মধ্যে কি করছি, মার্জিন, প্যাডিং, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি আর ব্যাকগ্রাউন্ড এরকম থাকবে। তারপর লগ ইন বক্স, এই লগ ইন বক্স মানে কাকে ধরতেছি আমি? এইটা আমি এই পুরাটাকে একটা ক্লাসের আন্ডারে রাখছি, এটাকে ক্লাস বলে। আমি এখানে বলে দিচ্ছি ক্লাসটার নাম কি? লগ ইন বক্স। এটা একটা লগ ইন বক্স না, এটা লগ ইনের কাজ করতেছে না, এই কারণে এই ক্লাসের নাম রাখছি আমি লগ ইন বক্স। আমি এখন এখানে স্টাইল যা লিখবো ওই লগ ইন বক্সে সবকিছু হবে। আর ক্লাস ধরার সিএসএস এর মধ্যে ক্লাস ধরার নিয়ম হচ্ছে শুরুর দিকে একটা ডট দেওয়া, ডট দিয়ে ওই ক্লাসের নামটা লিখলে এটাকে ধরা হয়। আর যদি আমি শুরুর দিকে হ্যাশ দিতাম, হ্যাশ দিলে ক্লাস হইতো, সরি আইডি হইতো। আমি যদি এটা ক্লাসের বদলে আইডি লিখতাম, তাহলে আইডি ধরার নিয়ম হচ্ছে শুরুর দিকে একটা হ্যাশ দেওয়া, যে এটা এখানে এখানে ধরছে, এখানে এরা আইডি ধরছে। আইডি আর ক্লাসের পার্থক্য হচ্ছে আইডি ইউনিক হইতে হয়। আইডি কিন্তু আমি দুইবার লিখতে পারবো না, একটা আইডির নাম দুইবার লেখা যাবে না। কিন্তু একটা ক্লাস অনেক জায়গায় ইউজ করতে পারবো আমি।
লগ ইন বক্স এই জন্য কমন জিনিসগুলা অনেক জায়গায় ইউজ করা যায়। তো এখানে এগুলো হচ্ছে এক একটা কাজ, পজিশন, টপ, লেফট, উইথ, প্যাডিং, ট্রান্সফর্ম, এগুলা অনেক ভিতরের বিষয়। উইথ মানে তো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ 100% মানে প্রস্থের দিকে ঠিক আছে। ফন্ট, কালার হবে হোয়াইট। আচ্ছা, এখন একটা বিষয় আছে, লগ ইন বক্স পুরোটার উপর কাজ করবে এগুলা। লগ ইন বক্স H2 ট্যাগ হচ্ছে যেটা এই মাত্র হেডিং ট্যাগের কথা বললাম আমি, হেডিং ট্যাগের মধ্যে এগুলা কাজ করবে। আমি যেহেতু তখন আমি H1 করে দিছি যে কাজ করে নাই, দেখছেন। আচ্ছা, আমি যদি এই জিনিসটা কপি করে কপি করে আমি H1 এর জন্য এই একই জিনিস রাখি, এখন আমি এটা H1 এর জন্য রাখলাম। আমি এখানে যদি এই জিনিসটা আমি H1 করে দিই, এখন দেখেন কি হবে, রিফ্রেশ করতেছি, দেখছেন বড় হয়ে গেছে। H1 করে দিছি বলে এটা বড় হয়ে গেছে। যেহেতু সিএসএস এর কাজ আমি ওখানে অলরেডি বলে দিছি, H1 এর জন্য ওইভাবে করবে, H2 এর জন্য ওইভাবে করবে, এই জন্য এখন আমি যখন চেঞ্জ করলাম এখন ঠিকই দেখাচ্ছে। তখন যেহেতু দেখায়নি তখন আমি সিএসএস এর কাজটা দেখাইনি এই কারণে। আচ্ছা, এটা শেষ হচ্ছে না কেন? আচ্ছা, এরপর কি ফ্রেমওয়ার্কের সাহায্যে সিএসএস এর কাজ করা। ফ্রেমওয়ার্কের বিষয়টা হচ্ছে কোনো কিছু সহজ করে দেওয়া, মানে কষ্ট করে না করে ওরা অলরেডি আপনার জন্য করে দিছে, আপনি সেটা শুধু ব্যবহার করাই হচ্ছে ফ্রেমওয়ার্ক। আর এখানে সিএসএস এর ফ্রেমওয়ার্কটা হচ্ছে বুটস্ট্র্যাপের সাহায্যে করা। বুটস্ট্র্যাপের সাহায্যে অনেক কিছু করা যায়। আমিও কতগুলো আমার প্রজেক্ট বুটস্ট্র্যাপের সাহায্যে করছি। বুটস্ট্র্যাপে চাইলে আপনারা দেখবেন bootstrap.com এরকম সার্চ করলে পাবেন। যদি আমি দেখাই, বুটস্ট্র্যাপ, এই তো এটা একটা সিএসএস ফ্রেমওয়ার্ক, ইজিলি কোনো কিছু করা যায়। এক্সাম্পলে যদি যাই, এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের কাজ, বিভিন্ন ধরনের কাজ আছে এখানে। আচ্ছা, এগুলো আপনারা দেখবেন। মৌখিকে আসি এবার। রেসপন্সিভ ওয়েবসাইট কি, এটা যদি আপনাদেরকে জিজ্ঞেস করে, যেটা আমি বলছি, একটি ওয়েবসাইট সকল ডিভাইস যেমন বড় স্ক্রিনের ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল ইত্যাদি কোনো রকম জুম করা ছাড়াই যখন HTML, CSS ও মিডিয়া কোয়েরির সাহায্যে সুন্দরভাবে উপস্থাপন করা যায় তখন ওই ওয়েবসাইটকে রেসপন্সিভ ওয়েবসাইট বলে। আমি বুঝতেছি না কোনো দেখাতে পারতেছি না কেন, মানে আমি ওই যে ওয়েবসাইট দেখবো সেই ওয়েবসাইট নিজে থেকে আমার জন্য সেট আপ হয়ে যাবে ডিভাইস ভেদে। মানে যদি ল্যাপটপ হয় ল্যাপটপ ওয়াইজ আমাকে সুন্দর করে দেখাবে, মোবাইল হলে মোবাইল অনুযায়ী দেখাবে। আচ্ছা, ফেসবুকের কথা বলতে পারি। ফেসবুক মোবাইলে একরকম, ল্যাপটপে আরেক রকম দেখতে হয় ফেসবুক। আপনারা খেয়াল করুন, মোবাইল যখন ঢুকবেন ফেসবুক একরকম দেখাবে, আর ল্যাপটপে বা ডেস্কটপে যখন ঢুকবেন ফেসবুকে তখন ফেসবুকটা আরেক রকম দেখাবে। এটা হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইটের কাজ। তো ফ্রেমওয়ার্ক একটি সাহায্যকারী কাঠামো যেখানে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরির বেসিক এবং শ্রমসাধ্য বিষয়গুলো পূর্বে থেকে তৈরি করা থাকে। কয়েকটি সিএসএস ফ্রেমওয়ার্কের নাম লেখো। সিএসএস ফ্রেমওয়ার্কের নাম লিখলে বুটস্ট্র্যাপ 1 নম্বরে থাকবে, তারপর টেইলউইন্ড সিএসএস আছে, ফাউন্ডেশন, বুলমা, স্কেলিটন, এগুলো একটু মুখস্থ রাখবেন। এরই বেশিরভাগ ইউজ হয় প্রথম দুইটা, বুটস্ট্র্যাপ এবং টেইলউইন্ড। বুটস্ট্র্যাপ ও টেইলউইন্ডের সিএসএস মূল পার্থক্য কি, যেটা আমি বলতে গিয়ে আসি গেছে। বুটস্ট্র্যাপ হলো একটি কম্পোনেন্ট বেসড ফ্রেমওয়ার্ক এবং টেইলউইন্ড সিএসএস হলো সিঙ্গেল ইউটিলিটি বেসড ফ্রেমওয়ার্ক। এত কিছু বুঝতে হবে না, আপনাদেরকে শুধু মুখস্থ রাখতে হবে। বুটস্ট্র্যাপ হলো কম্পোনেন্ট বেসড ফ্রেমওয়ার্ক আর টেইলউইন্ড হচ্ছে সিঙ্গেল ইউটিলিটি বেসড ফ্রেমওয়ার্ক। এই দুইটা জিনিস মনে রাখবেন। jQuery কি? jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের অন্যতম জনপ্রিয় ওপেন সোর্স লাইব্রেরি। এটি সব ধরনের ওয়েব ব্রাউজার সাপোর্ট করে। একটু আগে যেটা বলছি HTML, CSS, জাভাস্ক্রিপ্টের কথা বলছিলাম না, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি হচ্ছে jQuery। এটাও আরেক সহজ জিনিস, মানে জাভাস্ক্রিপ্ট থেকে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক বলতে পারবো, আবার না পাওয়া যাবে না, লাইব্রেরি ধরনের, মানে শর্টকাট ভার্সন। কোনো কিছু শর্টকাটে হচ্ছে jQuery, জাভাস্ক্রিপ্টের শর্টকাট হচ্ছে jQuery। এটা সহজ সহজ ভাষায় এটা মনে রাখতে পারেন।
তারপর আর এটা সব ধরনের ওয়েব ব্রাউজার সাপোর্ট করে। প্যাডিং ও মার্জিন কি? আমি খেয়াল করবেন আমি সবগুলোতে আমার ইয়াতে প্যাডিং মার্জিন এরকম দিছি আমার সিএসএস এর মধ্যে। এইগুলো কি আসলে? প্যাডিং হলো HTML এলিমেন্টের বর্ডার বা এবং কন্টেন্টের মাঝখানের দূরত্ব। মার্জিন হলো এলিমেন্টের বর্ডারের বাইরের দূরত্ব বা স্পেস তৈরি করা। মানে প্যাডিং হচ্ছে এই লগইন পেজটা বাইরের থেকে কত দূরত্বে আছে। এখানে একটা কালো বাউন্ডারি যে দেখছেন সেখান থেকে এই লগইনের দূরত্ব হচ্ছে এটাকে আমি প্যাডিং এর সাহায্যে করছি দিই। আর মার্জিন কি বলছে? মার্জিন দিয়ে এলিমেন্টের বর্ডারের বাইরের দূরত্ব বা স্পেস তৈরি করা। প্যাডিং ও মার্জিন দুটোর কাজে মানে সেম, কথা একটু ভিন্ন। মানে মার্জিন হচ্ছে বর্ডার থেকে এটার দূরত্ব কত, আর প্যাডিং হচ্ছে কম্পোনেন্ট থেকে এটার দূরত্ব কত, যেটা এখানে বলছে। প্যাডিং হলো HTML এলিমেন্টের বর্ডার এবং কন্টেন্টের মাঝখানের দূরত্ব। এটা একটা কন্টেন্ট, লগইন এটা একটা কন্টেন্ট, ওই ট্যাগের ভিতর রাখছি যেহেতু, এটা থেকে এটার দূরত্ব, এটা হচ্ছে প্যাডিং। আর বর্ডার হলে এই বর্ডার থেকে এটার দূরত্ব। মানে বলতে গেলে তোমাদের সেম শোনা যাচ্ছে কিন্তু কথা একটু ভিন্ন। মার্জিন দিয়ে এলিমেন্টের বর্ডারের বাইরে বা দূরত্ব। আর CSS এর জেড ইন্ডেক্স প্রপার্টির কাজ কি? জেড ইন্ডেক্স HTML এলিমেন্ট সমূহের স্ট্যাক অর্ডার নির্ধারণ করার জন্য CSS জেড ইন্ডেক্স প্রপার্টি ব্যবহার করা হয়। একটি এলিমেন্টের ধনাত্মক বা ঋণাত্মক স্ট্যাক থাকতে পারে। জেড ইন্ডেক্সের বিষয়টা হচ্ছে কোনটার কাজ আগে হবে কোনটার কাজ পরে হবে, এটাকে বোঝায়। এমন অনেক সময় থাকবে একই প্রপার্টি বিভিন্ন জায়গায় ব্যবহার করতেছি আমি এলিমেন্টের, কিন্তু এটার কাজ আগে করতে হবে এবং ওইটার কাজ পরে করতে হবে। এটা করার জন্য আমরা কি করি? জেড ইন্ডেক্স প্রপার্টিটা ব্যবহার করি। জেড ইন্ডেক্স প্রপার্টিটা ব্যবহার করলে এখানেই ব্যবহার করি আমরা এটা সিএসএস এর মধ্যে। জেড ইন্ডেক্স জেড এখানে আসি গেছে জেড ইন্ডেক্স, এই জেড ইন্ডেক্স 1 6 7 এরকম অনেক অনেক নম্বর দিতে পারে, কিন্তু যার জেড ইন্ডেক্স যত বড় হবে তারটা পরে কাজ করবে। না আমি উল্টা বলতেছি মনে হয়। 1 2 3 4, হ্যাঁ, যার জেড ইন্ডেক্স যত বড় তারটা পরে কাজ করবে, যার জেড ইন্ডেক্স সবার আগে সে আগে কাজ করবে। এটা হচ্ছে নিয়ম, মানে সিরিয়াল ওয়াইজেরই। তারপর সিএসএস ট্রানজিশন কি? সিএসএস ট্রানজিশন সাহায্যে কোনো প্রপার্টি ভ্যালু পরবর্তী সময়কালের মধ্যে মসৃণভাবে পরিবর্তন করা যায়। আমি যদি এখানে দেখাই, এখানে আছে ট্রানজিশন, হ্যাঁ এই তো আছে। এখানে যে একটা জিনিস দেখছেন, আমি যখন এখানে আসছি এইটা কি সাদা থেকে সবুজ হয়ে গেছে না? এটাই হচ্ছে ট্রানজিশনের কাজ। এইখানে ট্রানজিশন করছি আমি, 0.5 সেকেন্ড পরে এটা সাদা থেকে সবুজ হয়ে যাবে। কালার সাদা ছিল, ট্রানজিশনটা হয়ে কি হয়ে গেছে? সবুজ হয়ে গেছে। এইটাকে ট্রানজিশন বলে, মসৃণভাবে পরিবর্তন করা। আজকে তাহলে এতটুকু পর্যন্ত রাখি আমরা আপনারা ভালো করে এগুলা দেখবেন এবং পড়বেন। আসসালামু আলাইকুম। প্রশ্ন আছে? আচ্ছা নাই মনে হয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম।